একটা যুদ্ধ প্রায় ৩ বছর ধরে চলছে, কিন্তু এবার তাতে যোগ দিতে যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন এক দেশের সেনাবাহিনী, উত্তর কোরিয়া। প্রথমে ছিল কয়েকশো সেনা, তারপরে কয়েক হাজার, আর এখন প্রেসিডেন্ট জেলেনস্কি নিজেই বলছেন সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে ৫০,০০০-এ। এশিয়ার একটি দেশের সেনাবাহিনী ইউরোপের যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করছে, এমন ঘটনা গত কয়েক দশকে দেখা যায়নি। আর ঠিক একই সপ্তাহে ফ্লোরিডার আকাশে ঘটে গেছে আরেকটা ইতিহাস। একটা যুদ্ধ বিমান উঠছে, যার নিয়ন্ত্রণ ছিল না কোনো মানুষের হাতে, বরং একটা কৃত্রিম বুদ্ধিমত্তার হাতে। ভেতরে একজন পাইলট বসেছিলেন ঠিকই, কিন্তু শুধু দেখার জন্য। আজকের ভিডিওতে আমরা এই দুটো সত্যি বিস্ময়কর ঘটনার গভীরে যাব, আর দেখব বাংলাদেশের সাথে এর সম্পর্ক ঠিক কোথায়। আজকের ভিডিওতে যা থাকছে, আমরা আজ কথা বলবো দুটি বিষয় নিয়ে। প্রথমত, উত্তর কোরিয়া কেন এবং কিভাবে রাশিয়ার যুদ্ধে তার সেনাবাহিনীর একটা বিশাল অংশ পাঠাচ্ছে, আর এটা কেন গোটা বিশ্বের নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয়। দ্বিতীয়ত, কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে প্রথমবারের মতো একটা যুদ্ধ বিমান বাস্তবে চালিয়ে দেখালো, আর এটা যুদ্ধের ভবিষ্যৎ সম্পর্কে কি ইঙ্গিত দিচ্ছে। প্রতিটি অংশে আমরা দেখব কি ঘটছে, কেন ঘটছে, এর ইতিহাস, কারা লাভবান আর কারা ক্ষতিগ্রস্ত, এবং বাংলাদেশের উপরের প্রভাব। আমরা প্রথমেই আলোচনা করব কিম জং উনের সবচেয়ে বড় জুয়া। কি ঘটছে তাহলে? গত ৯ আগস্ট ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এক টেলিভিশন সাক্ষাৎকারে বিস্ফোরক তথ্য দেন। উত্তর কোরিয়া রাশিয়ায় আরও ৩০ থেকে ৫০ হাজার সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তার ভাষায়, প্রথমে ছিল কয়েকশো, তারপরে কয়েক হাজার, আর এখন সিদ্ধান্ত হয়েছে ৩০ থেকে ৫০ হাজার উত্তর কোরিয়ান সেনা রাশিয়ার ভূখণ্ডে মোতায়েন করার। তিনি আরও জানান, ইউক্রেনের ভূখণ্ডে উত্তর কোরিয়ার তৈরি ক্ষেপণাস্ত্রও পাওয়া গেছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা তথ্য অনুযায়ী ২০২৬ সালের শুরুতেই রাশিয়ার কুর্স্ক অঞ্চলে প্রায় ১১,০০০ উত্তর কোরিয়ান সেনা মোতায়েন ছিল, যাদের মধ্যে প্রায় ৬,০০০ জন হতাহত হয়েছেন। কেন ঘটছে এসব? ২০২৪ সালের জুনে রুশ প্রেসিডেন্ট পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন। জেলেনস্কির মতে, উত্তর কোরিয়া এই যুদ্ধে অংশ নিয়ে আধুনিক যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে। রাশিয়া থেকে সামরিক প্রযুক্তির লাইসেন্স ও নানা অস্ত্র সরঞ্জাম পাচ্ছে। বিনিময়ে উত্তর কোরিয়া পাচ্ছে অর্থনৈতিক সহায়তা, জ্বালানি এবং সম্ভবত পারমাণবিক সাবমেরিন বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মতো উন্নত প্রযুক্তিতে রুশ কারিগরি সহায়তা। এর পেছনের ইতিহাস আমরা যদি একটু দেখতে যাই, তাহলে দেখব দ্বিতীয় যুদ্ধের পর এই প্রথমবারের মতো কোনো এশীয় দেশের সেনাবাহিনী ইউরোপের মাটিতে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছে। ২০২৪ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর প্রথম নিশ্চিত করে যে উত্তর কোরিয়া প্রায় ১০,০০০ সেনা পাঠিয়েছে। তখন ন্যাটোর মহাসচিব একে বিপজ্জনক এক নতুন মাত্রা বলে আখ্যায়িত করেছিলেন। এরপর থেকে ধাপে ধাপে সংখ্যাটা বেড়েই চলেছে, যা দেখাচ্ছে রাশিয়া উত্তর কোরিয়া সম্পর্ক এখন কতটা গভীর। এতে কারা লাভবান হচ্ছে আর কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? রাশিয়া লাভবান হচ্ছে অতিরিক্ত জনবল পেয়ে, বিশেষ করে যেখানে তাদের নিজস্ব সেনা সংগ্রহে চাপ বাড়ছে। উত্তর কোরিয়া লাভবান হচ্ছে সামরিক প্রযুক্তি ও অর্থনৈতিক সহায়তা পেয়ে। কিন্তু সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত পক্ষ ইউক্রেন এবং বিশ্বের নিরাপত্তা ব্যবস্থা সাময়িকভাবে, কারণ এই জোট ইউরোপ ও এশিয়া প্যাসিফিক অঞ্চল উভয়ের জন্যই নতুন ঝুঁকি তৈরি করছে। দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো দেশগুলোর জন্য এটি সরাসরি নিরাপত্তা উদ্বেগ, কারণ উত্তর কোরিয়া যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা নিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরলে বাংলাদেশ, দক্ষিণ এশিয়া এবং সাধারণ মানুষের উপরের প্রভাব পড়বে দারুণভাবে। এই ঘটনা সরাসরি বাংলাদেশকে প্রভাবিত না করলেও এটি একটি বৃহত্তর বৈশ্বিক প্রবণতার অংশ, যেখানে শক্তিধর দেশগুলোর মধ্যে সামরিক জোট আরও দৃঢ় হচ্ছে, আর যুদ্ধ আঞ্চলিক সীমানা ছাড়িয়ে বৈশ্বিক রূপ নিচ্ছে। এর ফলে বিশ্ব অস্ত্র ব্যয় বাড়ছে, জ্বালানি ও খাদ্যপণ্যের সরবরাহ চেইনে অনিশ্চয়তা তৈরি হচ্ছে, যা বাংলাদেশের আমদানি নির্ভর অর্থনীতির জন্য পরোক্ষ ঝুঁকি। এছাড়া জাতিসংঘ সহ আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোর উপর আস্থা কমে যাওয়া বাংলাদেশের মতো ছোট দেশগুলোর জন্য উদ্বেগের কারণ, যারা নিয়ম ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার উপর নির্ভরশীল। এর ভবিষ্যৎ কি হতে পারে? জেলেনস্কি দক্ষিণ কোরিয়ার কাছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন সহযোগিতা চেয়েছে, যদিও দক্ষিণ কোরিয়ার সংবিধানগত সীমাবদ্ধতা এতে বাধা। বিশ্লেষকদের আশঙ্কা, উত্তর কোরিয়ার এই সম্পৃক্ততা বাড়তে থাকলে ইউক্রেন যুদ্ধ আরও দীর্ঘায়িত হতে পারে, আর একই সাথে কোরীয় উপদ্বীপে উত্তেজনাও বাড়তে পারে।
যেখানে মানুষ যুদ্ধক্ষেত্রে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিচ্ছে, ঠিক সেই সময়ে যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আরেকটা প্রশ্ন উঠে আসছে, যদি একদিন যুদ্ধ বিমান ওড়ানোর জন্য মানুষের প্রয়োজন না পড়ে। গত 16ই জুলাই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গবেষণা সংস্থা DARPA ও মার্কিন সেনাবাহিনী ঘোষণা দেয় তারা একটি সংশোধিত F-16 যুদ্ধ বিমানকে সম্পূর্ণভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণে উড়িয়েছেন। ফ্লোরিডার অ্যাগলিন বিমান ঘাঁটি থেকে পরিচালিত এই ফ্লাইটে একজন সেফটি পাইলট ককপিটে বসেছিলেন, কিন্তু বিমান ওড়ানোর মূল নিয়ন্ত্রণ ছিল AI এজেন্টের হাতে। পাইলট শুধু প্রয়োজনে হস্তক্ষেপ করার জন্য প্রস্তুত ছিলেন। এই কর্মসূচির নাম ভেনম, যেখানে সাধারণ F-16 বিমানে অতিরিক্ত কম্পিউটিং যন্ত্রপাতি, সেন্সর ও সফটওয়্যার যুক্ত করে সেগুলোকে উড়ন্ত পরীক্ষাগারে পরিণত করা হয়েছে। এর কিছুদিন পরই লকহিড মার্টিন আরেকটি ঘোষণায় জানায় তাদের X-62 বিমান লাইভ সেন্সর ডেটা ব্যবহার করে 27 বার সফলভাবে লক্ষ্যবস্তু আটকেছে, সম্পূর্ণ AI নিয়ন্ত্রণে। কেন এসব ঘটছে? এই প্রকল্পের মূল লক্ষ্য ভবিষ্যতের যুদ্ধ বিমান বহরে নির্ভরযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি অন্তর্ভুক্ত করা, যাতে একজন মানব পাইলট একাধিক মানুষ্যবিহীন সহযোগী বিমান একসাথে পরিচালনা করতে পারেন। যুক্তরাষ্ট্রের লক্ষ্য স্পষ্ট, যুদ্ধ AI প্রযুক্তির উন্নয়ন দ্রুততর করা আর সিমুলেশন থেকে বাস্তব অপারেশনে যাওয়ার সময় কমিয়ে আনা। এর পেছনের ইতিহাস হচ্ছে 2023 সালের সেপ্টেম্বরে DARPA এর X-62 ভিস্তা বিমান প্রথমবারের মতো একজন মানব পাইলটের বিরুদ্ধে AI নিয়ন্ত্রিত ডগ ফাইট পরিচালনা করেছিল। সেটাই ছিল মানুষ বনাম AI এর প্রথম বাস্তব আকাশযুদ্ধ পরীক্ষা। ভেনম কর্মসূচি সেই ভিত্তির উপর দাঁড়িয়ে এখন সাধারণ অপারেশন F-16 বিমানে একই প্রযুক্তি প্রয়োগ করছে। একই সাথে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী গত জুনে অ্যান্ড্রুরিল ও জেনারেল অ্যাটমিক্সের সাথে মনুষ্যবিহীন সহযোগী বিমান তৈরির চুক্তিও করেছে। এতে কারা লাভবান হচ্ছে আর কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? স্বল্পমেয়াদে লাভবান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্প ও প্রযুক্তি খাত, যারা এই নতুন প্রজন্মের অস্ত্র উন্নয়নে বিপুল বিনিয়োগ পাচ্ছে। সামরিক কৌশলবিদদের মতে যেসব দেশ এই প্রযুক্তিতে পিছিয়ে থাকবে তারা ভবিষ্যতে বড় প্রতিরক্ষা ঝুঁকিতে পড়বে। তবে এই প্রযুক্তি একই সাথে বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে, যা দীর্ঘমেয়াদে বৈশ্বিক নিরাপত্তার জন্য নতুন অনিশ্চয়তা তৈরি করছে। বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও সাধারণ মানুষের উপরের প্রভাব কি হতে পারে? সামরিক AI প্রযুক্তির এই অগ্রগতি সরাসরি বাংলাদেশকে প্রভাবিত না করলেও এটি একটি গুরুত্বপূর্ণ প্রবণতার ইঙ্গিত দেয়। ভবিষ্যতের যুদ্ধ হবে অনেক বেশি প্রযুক্তি নির্ভর, আর যেসব দেশের হাতে এই প্রযুক্তি থাকবে না তারা কৌশলগতভাবে পিছিয়ে পড়বে। দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে এটি প্রতিরক্ষা বাজেট ও অস্ত্র আমদানি নীতির উপর প্রভাব ফেলতে পারে। এছাড়া বেসামরিক ক্ষেত্রে ব্যবহৃত একই ধরনের AI প্রযুক্তি, যেমন স্বচালিত যান বা ড্রোন প্রযুক্তি, বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য নতুন দক্ষতা অর্জনের সুযোগও তৈরি করতে পারে। এর ভবিষ্যৎ কি হতে পারে? ভেনম কর্মসূচির পরবর্তী ধাপে একই সাথে একাধিক AI এজেন্ট লাইভ ফ্লাইটে পরীক্ষা করা হবে, যা এই প্রযুক্তি বাস্তবে কতটা কার্যকর তার প্রকৃত পরীক্ষা হবে। বিশ্লেষকরা মনে করছেন আগামী কয়েক বছরে মনুষ্যবিহীন যুদ্ধ বিমান যুদ্ধক্ষেত্রে নিয়মিত উপস্থিতি হয়ে উঠতে পারে, যা যুদ্ধের নৈতিকতা এবং আন্তর্জাতিক আইন নিয়ে নতুন বিতর্কের জন্ম নেবে। আজকের দুটো ঘটনাই একটা বিষয় স্পষ্ট করে দেয়, বিশ্ব রাজনীতি ও যুদ্ধের ধরন দ্রুত বদলে যাচ্ছে। একদিকে মানুষ একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করতে হাজার হাজার মাইল দূর থেকে সেনা পাঠাচ্ছে, অন্যদিকে যুদ্ধবিমান নিজেই সিদ্ধান্ত নেওয়া শিখছে। এই দুই প্রবণতা একসাথে দেখলে বোঝা যায় আগামী দিনের যুদ্ধ হবে আরও জটিল, আরও প্রযুক্তি নির্ভর, আর তার প্রভাব থেকে কোনো দেশই সম্পূর্ণ মুক্ত থাকবে না। ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান উত্তর কোরিয়ার এই সেনা মোতায়েন নাকি AI নিয়ন্ত্রিত যুদ্ধ বিমানের এই যুগান্তকারী পরীক্ষা, কোনটা আপনাকে বেশি বিস্মিত করেছে? আমরা আবার ফিরে আসব গুরুত্বপূর্ণ বিশ্বের বিস্ময়কর কিছু ঘটনা নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ আপনাকে। আল্লাহ হাফেজ।